আজকে আমরা পড়ব তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন কাকে বলে? যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাকে বলা হয় তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন তিনটে পদ্ধতিতে ঘটে। সেই তিনটে পদ্ধতি কি কি? পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন কাকে বলবো? যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে যায় কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না, তাকে বলা হচ্ছে পরিবহন। যেমন কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন। সেক্ষেত্রে তাপ কঠিন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে যায় কিন্তু কঠিন পদার্থের কণা বা অণুর কোনো স্থান পরিবর্তন ঘটে না। দ্বিতীয় বলা হচ্ছে পরিচলন। পরিচলন কাকে বলবো? যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বহন করে নিয়ে যায়, তাপ সঞ্চালনের সেই যে পদ্ধতি তাকে আমরা বলবো পরিচলন। যেমন তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে। 3 নম্বর হচ্ছে বিকিরণ। বিকিরণ কাকে বলবো? যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ছাড়া, মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত না করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে পৌঁছায় তাকে বলা হচ্ছে বিকিরণ। যে পদ্ধতিতে তাপ সূর্য থেকে পৃথিবীতে আসে সেটা হলো বিকিরণ পদ্ধতি। এরপর হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা কাকে বলবো? কোনো পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা তাকে আমরা বলবো তাপ পরিবাহিতা। যেসব পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলবো সুপরিবাহী। যে সমস্ত পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা বলবো অন্তরক বা অপরিবাহী বা কুপরিবাহী। সুপরিবাহীর উদাহরণ কি? যে বিভিন্ন প্রকার ধাতু হচ্ছে সুপরিবাহীর উদাহরণ। আর কুপরিবাহী বা অন্তরকের উদাহরণ হলো কি? বিভিন্ন প্রকার অধাতু। তবে এখানে ব্যতিক্রম দেখা যায়, যেমন গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও তাপের সুপরিবাহী। হীরক বা হিরেও কিন্তু অধাতু হলেও তাপের সুপরিবাহী। এবং হীরের তাপ পরিবাহিতাঙ্ক, যেটা আমরা একটু পরে পড়বো, হীরের তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে সব থেকে বেশি। তাহলে আমরা এবার কি বলবো? তাপ পরিবাহিতাঙ্ক। এবার আমরা পড়বো তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলবো? বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার যে ক্ষমতা সেটাকে পরিমাণগতভাবে আমরা যে বোঝানোর জন্য যে ভৌত রাশি, কি বললাম? বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকে পরিমাণগতভাবে বোঝানোর জন্য যে ভৌত রাশিটি ব্যবহার করা হয় তাকে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। এখানে দেখো আমরা একটা ধাতব পাত নিয়েছি। ধাতব পাতের দুই প্রান্ত, উষ্ণ প্রান্তের উষ্ণতা আমি ধরেছি θ1, শীতল প্রান্তের উষ্ণতা ধরেছি θ2। ধাতব পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে কিউ পরিমাণ তাপ যাচ্ছে কত সময় ধরে? টি সময় ধরে। এবং এর বেধ হচ্ছে ডি। তাহলে কি বললাম? একটা পাত নিয়েছি যার ক্ষেত্রফল এ, দুই প্রান্তের উষ্ণতা যথাক্রমে θ1 ও θ2, উষ্ণ প্রান্তের উষ্ণতা θ2, শীতল প্রান্তের উষ্ণতা θ1, বেধ হচ্ছে ডি, ক্ষেত্রফল এ, এবং ধাতব পাতের মধ্য দিয়ে টি সময় ধরে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলো। এইবার এই যে তাপ পরিবাহিত হলো, আমরা কি বলতে পারি? পরিবাহিত তাপ দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে পরিবাহিত তাপের মান তত বেশি হবে। আবার আমরা বলতে পারি কি? যে পরিবাহিত তাপের পরিমাণ ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফল বাড়লে বেশি পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে পরিবাহিত হবে। পরিবাহিত তাপ সময়ের সমানুপাতিক। যত বেশি সময় থাকবে তত বেশি পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে পরিবাহিত হবে। এবং পরিবাহিত তাপ বেধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পাতটি যত মোটা হবে তত কম পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে সঞ্চালিত হবে। তাহলে এই যে চারটি সম্পর্ক আমরা দেখলাম, এখানে যদি আমরা যৌগিক ভেদ অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? কিউ প্রপোর্শনাল টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। আমরা জানি সমানুপাতিক তুল্যে একটা ধ্রুবক আসে, তাহলে সেই ধ্রুবকটা হলো কে। কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এই যে কে ধ্রুবক, এই কে কে বলা হচ্ছে পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কি বললাম? কে কে আমরা বলছি কি? পরিবাহী তাপ
পরিবাহিতাঙ্ক। এবার আমরা দেখব তাপ পরিবাহিতাঙ্কের একক। যদি আমরা ধরি যে পাতটা আমরা নিয়েছি তার ক্ষেত্রফল একক ক্ষেত্রফল, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক, সময়ও একক সময়, এবং বেধ যদি একক ধরি তাহলে আমরা কী পাবো এখান থেকে কিউ সমান সমান কে। অর্থাৎ আমরা কি বলতে পারি, একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে সঞ্চালিত হবে তাকে আমরা কি বলতে পারি, তাপ পরিবাহিতাঙ্ক। আবার রিপিট করছি, কি বললাম, যে একক বেধ এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয় তাহলে একক সময়ে যে পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে সঞ্চালিত হবে তাকে আমরা কি বলবো, ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এবার আমরা দেখব কে এর মাত্রা, কে এর এককে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্ক কে এর একক হলো ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হলো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আবার আমরা জানি যে জুল সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে ওয়াট, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এসআইতে তাপ পরিবাহিতাঙ্ক কে এর একক ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। কে এর মাত্রা কি, কে এর মাত্রা হলো ml T⁻³ θ⁻⁻1, থিটা হলো উষ্ণতার মাত্রা। তাহলে কি বললাম, তাপ পরিবাহিতাঙ্ক কে এর মাত্রা হলো ml T⁻³ θ⁻⁻1। এবার আমরা পড়ব যুগ্মপাতের মধ্যে দিয়ে তাপের পরিবহন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা যুগ্মপাত নিয়েছি, দুটো পাত আছে। একটা পাতের তাপ পরিবাহিতাঙ্ক K1, তার বেধ হচ্ছে x1, আর একটা পাতের তাপ পরিবাহিতাঙ্ক K2, তার বেধ হচ্ছে x2। দুটো পাতের ক্ষেত্রফল কিন্তু সেম, দুটো পাতের ক্ষেত্রফল হচ্ছে a। উষ্ণ প্রান্তের উষ্ণতা θ2, শীতল প্রান্তের উষ্ণতা θ1, পাত দুটো সংযোগস্থলে উষ্ণতা হচ্ছে θ। এইবার যদি আমি প্রথম পাতের ক্ষেত্রে দেখি তাহলে প্রথম পাতের ক্ষেত্রে দেখো উষ্ণ প্রান্তের উষ্ণতা কত, θ2, তার শীতল প্রান্তের উষ্ণতা θ। অর্থাৎ প্রথম পাতের মধ্য দিয়ে যদি পরিবাহিত তাপ Q1 হয় তাহলে আমি লিখতে পারি কি, যে Q1 সমান সমান Q1 a θ2 মাইনাস θ, মনে করলাম টি সময় ধরে তাপ পরিবাহিত হচ্ছে ইন্টু টি বাই x1। যদি আমরা তাপ পরিবহনের হার বার করি Q1 বাই টি তাহলে কি পাবো, Q1 a θ2 মাইনাস θ বাই x1। আমি Q1টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা পাবো Q1 বাই টি সমান সমান a θ2 মাইনাস θ বাই x1 বাই Q1। ঠিক একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় পাতটা দেখি, তার ক্ষেত্রে উষ্ণ প্রান্তের উষ্ণতা হচ্ছে θ, শীতল প্রান্তের উষ্ণতা θ1, এর মধ্যে দিয়ে মনে করলাম কি Q2 পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে। তাহলে Q2 পরিমাণ তাপ যদি পরিবাহিত হয় তাহলে Q2 বাই টি সমান সমান আমরা কি পাবো, a θ মাইনাস θ1 বাই x2 বাই K2। এইবার যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, তাপীয় সাম্যাবস্থা কি জিনিস, তাপীয় সাম্যাবস্থা হচ্ছে এমন এক অবস্থা যে ক্ষেত্রে যতটা তাপ প্রথম পাতে ঢুকবে সব তাপটাই দ্বিতীয় পাতে চলে যাবে, প্রথম পাত কোনো পরিমাণ তাপ শোষণ করবে না। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় আমরা লিখতে পারি Q1 সমান সমান Q2। Q1 আর Q2 যদি সমান হয় তার মানে দুটোরই বাম পক্ষ সমান, অর্থাৎ ডান পক্ষ সমান হবে। আমরা ধরলাম Q1 সমান সমান Q2 সমান সমান Q, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে Q বাই টি সমান সমান a θ2 মাইনাস θ বাই x1 বাই Q1 ইজ ইকুয়াল টু a θ মাইনাস θ1 বাই x2 বাই K2। যদি আমরা সংযোজন প্রক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা পেতে পারি Q বাই টি সমান সমান, দুটোতে a আছে কমন নিলাম, θ2 মাইনাস θ প্লাস θ মাইনাস θ1 বাই x1 বাই Q1 প্লাস x2 বাই K2। প্লাস θ মাইনাস θ কেটে গেলে আমরা কি পাচ্ছি, Q বাই টি সমান সমান a θ2 মাইনাস θ1 বাই x1 বাই Q1 প্লাস x2 বাই K2।
তাহলে আমরা কি দেখলাম যে এই যুগ্মপাতের ক্ষেত্রে Q/T সমান কি পেলাম, a θ2 মাইনাস θ1 বাই x1 বাই Q1 প্লাস x2 বাই K2। এবার আমরা এই যুগ্মপাতের পরিবর্তে একখানা তুল্যপাত নিলাম। তুল্যপাতটা কেমন? তুল্যপাতের ক্ষেত্রে যেটা হচ্ছে উষ্ণ প্রান্তের উষ্ণতা θ2 এর সঙ্গে সমান, শীতল প্রান্তের উষ্ণতা θ1 এর সঙ্গে সমান, এরও ক্ষেত্রফল হচ্ছে a, তাপ পরিবাহিতাঙ্ক k, এবং এর বেধ হচ্ছে এই যুগ্মপাতের তুল্য বেধ কত ছিল x1 প্লাস x2, এরও বেধ হচ্ছে x1 প্লাস x2। এবার আমি ধরছি এর মধ্যে দিয়েও q পরিমাণ তাপ t সময় ধরে পরিবাহিত হচ্ছে। তাহলে এই যে যুগ্মপাত আছে, যুগ্মপাতের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, q সমান সমান k a θ2 মাইনাস θ1 ইন্টু t বাই x1 প্লাস x2, যেহেতু বেদ x1 প্লাস x2, অর্থাৎ এখান থেকে যদি আমি q/t করি তাহলে কি পাবো, a θ2 মাইনাস θ1 বাই x1 প্লাস x2 বাই k। তাহলে এই যে একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই দুই সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি দেখছি, দুটোরই বাম পক্ষ সমান, কারণ বাম পক্ষে আছে q/t। ডান পক্ষের ক্ষেত্রে দুটোরই ওপরের রাশিটা সমান। তাহলে যেহেতু বাম পক্ষ সমান তার মানে ডান পক্ষ সমান হতে হবে। ডান পক্ষের ক্ষেত্রে যেহেতু ওপরের রাশি দুটো সমান তার মানে নিচের রাশিগুলো কি হবে, সমান হবে। অর্থাৎ এই দুটো সমীকরণকে তুলনা করে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x1 প্লাস x2 বাই k সমান সমান x1 বাই k1 প্লাস x2 বাই k2। এই যে x1 বাই k1 প্লাস x2 বাই k2 এটার নিচে ছিল, এর নিচে কত আছে x1 প্লাস x2 বাই k। তাহলে এই দুটো সমান, তাই সমান করে আমরা এটা পাচ্ছি। এইবার দুটো পাতের পরিবর্তে যদি n সংখ্যক পাত থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারতাম x1 প্লাস x2 প্লাস xn বাই k সমান সমান x1 বাই k1 প্লাস x2 বাই k2 প্লাস xn বাই kn। তাহলে এটা কি হলো, যুগ্মপাতের মধ্যে দিয়ে তাপের পরিবহনের ক্ষেত্রে তুল্য তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। এবার আমরা নির্ণয় করব এই যে যুগ্মপাত ছিল, যুগ্মপাতের সংযোগস্থলে উষ্ণতা থিটা। তাহলে আমরা কি নির্ণয় করব, এবার যুগ্মপাতের সংযোগস্থলে উষ্ণতা। তাহলে দেখো আমরা এখানে দেখেছি কি, এখানে আমরা দেখেছি যে a θ2 মাইনাস থিটা বাই x1 বাই k1 ইজ ইকুয়াল টু a থিটা মাইনাস θ1 বাই x2 বাই k2। তাহলে এই দুটো ইকুয়াল, এই দুটো আমরা পেয়েছি। তাহলে এই দুটো যদি আমরা ইকুয়াল করি তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি, a θ2 মাইনাস থিটা বাই x1 বাই k1 ছিল, k1টাকে আমি উপরে তুলে দিলাম, a থিটা মাইনাস θ1 বাই x2 বাই k2 ছিল, k2টাকে আমি উপরে তুললাম। এইবার আমি কোনাকুনি গুণ করব। যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি, x1 যদি গুণ করি তাহলে k2 x1, আচ্ছা দুটোরই উপরে a আছে, কেটে গেল, k2 x1 থিটা মাইনাস k2 x1 θ1 সমান সমান যদি আমরা করি তাহলে কি পাবো, এটাকে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, k1 x2 θ2 মাইনাস k1 x2 থিটা। থিটা যেহেতু বার করবো, থিটাটাকে আমি ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাবো, এটাকে দিকে নিয়ে যাবো, সাইড চেঞ্জ যদি করি তাহলে এখানেও থিটা আছে, এখানেও থিটা, দুটো থেকে থিটা কমন নিলাম। কমন নিলে এখানে পড়ে থাকছে k2 x1 মাইনাস ছিল, এদিকে প্লাস হয়ে গেল, এখানে পড়ে থাকলো k1 x2 ইকুয়াল টু আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি k1 x2 θ2 মাইনাস, এদিকে ছিল এদিকে আসলে প্লাস হয়ে যাবে, k2 x1 θ1। সুতরাং সংযোগস্থলে উষ্ণতা থিটা সমান সমান কি পাবো, k1 x2 θ2 প্লাস k2 x1 θ1 বাই k2 x1 প্লাস k1 x2। তাহলে এই থিটা হলো কি, যুগ্মপাতের মধ্যে দিয়ে তাপ পরিবহনের ক্ষেত্রে সংযোগস্থলে উষ্ণতা। তাহলে এই সমীকরণ থেকে আমরা সংযোগস্থলে উষ্ণতা থিটার মানটা নির্ণয় করতে পারব। এরপর যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিভোস্টের তাপ বিনিময় নীতি। প্রিভোস্টের তাপ বিনিময় নীতি
পড়ার আগে আমরা একটা জিনিস জানবো যে কোনো বস্তু যেমন পরিপার্শ্ব থেকে তাপ গ্রহণ করে, একই রকমভাবে পরিপার্শ্বে সে তাপ বিকিরণ করে, অর্থাৎ গ্রহণ এবং বিকিরণ এই দুটো একই সাথে চলতে থাকে। এবার এবার যদি কোনো বস্তুর তাপ বিকিরণের হার পরিপার্শ্ব থেকে বস্তুটির তাপ শোষণের হারের চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুটা যতটা তাপ বিকিরণ করছে তার থেকে যদি বেশি তাপ শোষণ করে তাহলে বস্তুটির উষ্ণতা বাড়তে থাকবে। কি বললাম? যদি যতটা তাপ বিকিরণ করছে তার থেকে বেশি তাপ শোষণ করে তাহলে বস্তুটির তাপ বা উষ্ণতা বাড়তে থাকবে। যদি উল্টোটা হয়, অর্থাৎ যতটা তাপ বিকিরণ করছে শোষণ তার থেকে কম করে, অর্থাৎ বিকীর্ণ তাপের পরিমাণ বেশি, শোষিত তাপের পরিমাণ যদি কম হয় তাহলে বস্তুটির উষ্ণতা কমতে থাকবে। এবং যদি দুটোরই মান সমান হয়, অর্থাৎ যতটা তাপ শোষণ করছে ঠিক ততটাই যদি তাপ বিকিরণ করে, সেক্ষেত্রে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রেবষ্টের তাপ বিনিময় নীতির 3টে পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট কি বললাম? যদি শোষিত তাপের পরিমাণ বর্জিত তাপের পরিমাণ অপেক্ষা বেশি হয়, অর্থাৎ কোনো বস্তু পরিপার্শ্ব থেকে যে পরিমাণ তাপ শোষণ করবে তার থেকে কম পরিমাণ তাপ যদি পরিপার্শ্বে বর্জন করে তাহলে বস্তুটির উষ্ণতা বাড়বে। যদি যতটা তাপ বর্জন করছে তার থেকে কম তাপ শোষণ করে তাহলে বস্তুটির উষ্ণতা কমবে। এবং শোষিত ও বর্জিত তাপের পরিমাণ যদি সমান হয় তাহলে বস্তুটির উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এবার আমরা পড়ব স্টিফানের সূত্র। স্টিফানের সূত্রে কি বলছে? যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তু প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ ওই বস্তুর পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ কোনো আদর্শ কৃষ্ণ বস্তু প্রতি সেকেন্ডে যদি ই পরিমাণ তাপ একক ক্ষেত্রফল থেকে বিকিরণ করে তাহলে ওই বস্তুর, কি বলছিলাম, যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তু যদি ই পরিমাণ তাপ একক সময় একক ক্ষেত্রফল থেকে বিকিরণ করে তাহলে ওই বস্তু যে তাপটা বিকিরণ করছে এর মান কি হবে? ওই বস্তু যদি পরম উষ্ণতা টি হয় তাহলে ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। অর্থাৎ কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ ওই বস্তুর পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক। আমি একটু আগেই বললাম প্রেবষ্টের তাপ বিনিময় নীতির ক্ষেত্রে যে কোনো বস্তু যেমন তাপ বর্জন করবে একই রকমভাবে তাপ গ্রহণ করবে। তাহলে বস্তুর উষ্ণতা যদি টি হয় এবং পরিপার্শ্বের উষ্ণতা যদি টি নট হয় তাহলে ওই বস্তু যে তাপ গ্রহণ করবে সেটা, অর্থাৎ বর্জ্য তাপ কিন্তু আমি ইউয়ান ধরি, ইউয়ান প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। তাহলে গৃহীত তাপ E2 সমান কী হবে? টি নট টু দি পাওয়ার 4। তাহলে টি হচ্ছে বস্তুর পরম উষ্ণতা, টি নট হচ্ছে পরিপার্শ্বের পরম উষ্ণতা। এইবার যদি বস্তুর উষ্ণতা পরিপার্শ্ব অপেক্ষা বেশি হয় তাহলে তাপ বর্জন করবে, অর্থাৎ সেক্ষেত্রে বর্জিত তাপ ই প্রপোর্শনালটা আমি কী পাবো? E1 মাইনাস E2, অর্থাৎ ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। সমানুপাতি তুল্যে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা লেখা আছে সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এই সিগমাকে বলা হয় স্টিফানের ধ্রুবক, স্টিফানের ধ্রুবক। আর এই সূত্রটাকে বলা হচ্ছে স্টিফান বোল্টজম্যানের সূত্র। তাহলে স্টিফান বোল্টজম্যানের সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4, যেখানে টি হচ্ছে বস্তুর পরম উষ্ণতা এবং টি নটটা হচ্ছে পরিপার্শ্বের পরম উষ্ণতা। নিউটনের শীতলীকরণ সূত্র এরপর আমরা পড়ব। নিউটনের শীতলীকরণ সূত্র। নিউটনের শীতলীকরণ সূত্রে কি বলছে? পরিপার্শ্বের সঙ্গে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে কোনো বস্তু দ্বারা বিকিরণজনিত তাপ হ্রাসের হার বস্তু ও পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। কি বলছে? যে বস্তুর উষ্ণতা টি এবং পরিপার্শ্বের উষ্ণতা টি নট, এই দুটোর মধ্যে পার্থক্য যদি খুব কম হয় তাহলে বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করবে সেটা কি হবে? বস্তু ও পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক হবে, অর্থাৎ ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। তাহলে কি বললাম? যে পরিপার্শ্বের সঙ্গে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে কোনো বস্তু দ্বারা বিকিরণজনিত তাপ হ্রাসের হার
বস্তু ও পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। এরপর যে টপিক্সটা আমরা পড়বো সেটা হলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক্স, কি স্টিফান বোলজম্যানের সূত্র হতে নিউটনের শীতলীকরণ সূত্র। তাহলে এটা হচ্ছে স্টিফান বোলজম্যানের সূত্র, ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এই সূত্র থেকে আমাকে এই সূত্রে যেতে হবে, ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। তাহলে যদি আমি এটা একটু ভাঙি, তাহলে ই সমান সমান সিগমা, এটাকে আমি লিখতে পারি টি স্কোয়ার দ্য স্কোয়ার মাইনাস টি নট দ্য স্কোয়ার দ্য স্কোয়ার, অর্থাৎ ই সমান সমান সিগমা টি স্কোয়ার প্লাস টি নট দ্য স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টি নট দ্য স্কোয়ার। ই সমান সমান সিগমা টি স্কোয়ার প্লাস টি নট দ্য স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্রে ফেলি টি প্লাস টি নট টি মাইনাস টি নট। নিউটনের শীতলীকরণ সূত্রে কি বলছে, যে বস্তু পরিপার্শ্বে উষ্ণতা পার্থক্য যদি খুব কম, অর্থাৎ টি নিয়ারলি ইকুয়াল টু যদি টি নট হয়, তাহলে এই টি এর জায়গায় আমি টি নট লিখতে পারি, এই টি এর জায়গায় টি নট লিখতে পারি। যদি লিখি তাহলে আমি কী পাবো, ই সমান সমান সিগমা, তাহলে টি নট দ্য স্কোয়ার মানে টু টি নট দ্য স্কোয়ার, টি নট প্লাস টি নট মানে টু টি নট টি মাইনাস টি নট, অর্থাৎ ই সমান সমান 4 সিগমা টি নট তার কিউব টি মাইনাস টি নট। এই রাশিটা যেহেতু ধ্রুবক, তাই আমি এখান থেকে কী পাচ্ছি, ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। এটা কার সূত্র, নিউটনের শীতলীকরণ সূত্র। কোথা থেকে পেলাম, স্টিফান বোলজম্যানের সূত্র থেকে। অর্থাৎ এইভাবে আমরা কী করতে পারি, স্টিফান বোলজম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্রটা প্রতিষ্ঠা করতে পারি। এটা কিন্তু এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স।